জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ সহ 18 কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই বিষয়ে একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে 3 জন ডিআইজি, 6 জন অতিরিক্ত ডিআইজি, 4 জন পুলিশ সুপার, 4 জন অতিরিক্ত পুলিশ সুপার এবং 1 জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। সাময়িকভাবে বরখাস্ত থাকাকালে তারা খোরপোশ ভাতা পাবেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের ওয়াকিটকিতে দেওয়া বক্তব্য সামাজিক মাধ্যমে ফাঁস করার অভিযোগে অমি দাস নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। গত রাতে তাকে গ্রেফতার করে খুলশী থানা পুলিশ। এর আগে তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট মামলা করা হয়। পুলিশের টেলিকম ইউনিটের কনস্টেবল হিসাবে তিনি প্রেষণে সিএমপির খুলশী থানায় কর্মরত রয়েছেন। তার বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। 11 আগস্ট রাতে বন্দর থানায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের মিছিল থেকে হামলায় পুলিশ সদস্য গুরুতর আহত হন। এরপর ওয়াকিটকিতে সিএমপির সকল সদস্যের উদ্দেশ্যে অস্ত্রধারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেন কমিশনার হাসিব আজিজ। কমিশনারের এই বার্তা ওয়াকিটকি সহ ভিডিও করেন এক কর্মকর্তা। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর একাধিক টিম তদন্তে নেমে ওই কনস্টেবলকে শনাক্ত করে। সমুদ্র উপকূল রক্ষায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার। সকালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস আরও বলেন, বাংলাদেশ এখনও সমুদ্রের জগতে প্রবেশ করতে পারেনি। সমুদ্রের অবারিত সম্পদ আহরণে চেষ্টা করতে হবে। তাই বিশ্ববিদ্যালয়গুলোতে এ বিষয়ে অধ্যয়ন বাড়ানোর পরামর্শ দেন তিনি। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব পড়ছে মৎস্যশিল্পে। এ সমস্যার সমাধানে টেকসই পদ্ধতি আবিষ্কারের তাগিদ দেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি আরও বলেন, নদী শাসনের নামে পরিবেশ প্রকৃতির সাথে নির্দয় আচরণ করা হচ্ছে। বর্জ্য ফেলাসহ নানাভাবে নদীকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। মাছ সংরক্ষণের পাশাপাশি জলজ ভূমির প্রতি যত্ন নেওয়ার আহ্বান জানান তিনি। এর আগে মৎস্যশিল্পে অবদান রাখায় 16 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। আমাদের বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমেও গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ পূর্ণাঙ্গভাবে রচনা করতে পারব এবং গৌরবের সঙ্গে রচনা করতে পারব। সমুদ্র, উপকূলীয় অঞ্চলের সম্পদ ও পরিবেশের টেকসই ব্যবহার নিশ্চিত করতে আমরা আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছি। তারাও খুব অবাক হয়েছে আমরা যখন এই প্রসঙ্গ তুলি। 18 বছর আগে বরখাস্ত হওয়া 85 উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। বঞ্চিতদের সকল সুযোগ সুবিধা ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। গত 25 ফেব্রুয়ারি রাতে রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ। রায়ের বিরুদ্ধে আপিল করে সরকার। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা ছিল স্বাধীন সার্বভৌম ক্ষমতার উপর অসাংবিধানিক হস্তক্ষেপ। মামলার বিবরণে জানা যায়, 2025 সালের 3 সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশনের মাধ্যমে 327 জনকে উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসাবে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। বিএনপি জামাত জোট সরকারের সময়ের এই নিয়োগ নিয়ে বিতর্ক ওঠে। 2007 সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলে 327 জনের মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়। তাদের মধ্যে 85 জনকে একই বছরের 3 সেপ্টেম্বর চাকরিচ্যুত করা হয়। এর বিরুদ্ধে চাকরিচ্যুত প্রার্থীরা মামলা করলে 2009 সালের 23 মার্চ তা খারিজ করে রায় দেন প্রশাসনিক ট্রাইব্যুনাল। এর বিরুদ্ধে আপিল করেন ভুক্তভোগীরা।
আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে শেরেবাংলা নগরে নীলফামারী বিএনপির নবগঠিত কমিটির উদ্যোগে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি। বলেন, ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে। পিআর পদ্ধতির জন্য জনগণ প্রস্তুত নয় উল্লেখ করে তিনি বলেন, যারা পিআর দাবি করে তাদের উদ্দেশ্য অসৎ। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাকসু নির্বাচনে সব মতের প্রতিনিধিত্ব নিশ্চিত হবার আশাবাদ ব্যক্ত করেন তিনি। বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্র প্রতিনিধিরা থাকলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে। নির্বাচন সবাই চায় যে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে রোজার আগে, সেটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। আওয়ামী লীগের খাস তাদের দলীয় লোকজন, এগুলোকে প্রশাসন থেকে ক্লিন করতে হবে। এদেরকে বেছে বেছে, আমরা চাই না যে বিএনপির লোকজনকে বেছে বেছে, তা না, যারা নিরপেক্ষ, যারা কোনো দিকে বায়াসড নেই, তাদেরকেই পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার এগুলো করা উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে মনোনয়ন সংগ্রহের শেষ দিনে উৎসবমুখর পরিবেশে চলছে মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম। চলবে বিকেল 4টা পর্যন্ত। সকাল থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে ভিড় করেন প্রার্থীরা। বেলা 12:30টা নাগাদ ফর্ম তুলতে আসে ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বাধীন প্যানেল। ভিপি পদে ফর্ম সংগ্রহ করেছেন সাদিক কায়েম। এছাড়া এদিন ছাত্রদল সহ অন্য ছাত্র সংগঠনগুলো ফর্ম সংগ্রহ করার কথা রয়েছে। তফসিল অনুযায়ী 19 আগস্ট মনোনয়নপত্র জমা দানের শেষ দিন, আর 9 সেপ্টেম্বর হবে ডাকসু ও হল সংসদের ভোট গ্রহণ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ নির্বাচন যুক্ত করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন করেছেন কয়েকজন শিক্ষার্থী। এর মধ্যে গেল রাতে অসুস্থ হয়ে পড়েন অনশনে থাকা 3 শিক্ষার্থী। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিতে চাইলেও তারা রাজি হননি। এর আগে রাত 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার করে অবস্থান কর্মসূচি করতে অনুরোধ জানান। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশনে অনড় থাকার ঘোষণা দেন শিক্ষার্থীরা। ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে রোববার সকাল 11টা থেকে আমরণ অনশনে বসেন বিরোধীর কয়েকজন শিক্ষার্থী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈষম্য দূরীকরণ ও প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট করেছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এতে বন্ধ আছে সব বিভাগের ক্লাস, প্রশাসনিক কার্যক্রম। অবস্থান ধর্মঘটে বক্তারা বলেন, প্রাতিষ্ঠানিক সুবিধা তাদের ন্যায্য অধিকার, যা আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত ধর্মঘট পালন সহ আগামীকাল পূর্ণ দিবস ধর্মঘট পালনের ঘোষণাও দেন তারা। এ সময় একাডেমিক কার্যক্রম সহ ক্লাস বন্ধ থাকবে, তবে পরীক্ষা ও জরুরি কার্যক্রম চলবে। এর আগে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে গত 2 জানুয়ারি সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত প্রশাসন ভবনে তালা মেরে 2 শতাধিক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে রাত 10টায় পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিম। চট্টগ্রামের সিটিগেট এলাকায় পিকআপ ও কাভার্ড ভ্যান সংঘর্ষে প্রাণ গেল 5 জনের। এ ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। স্থানীয়রা জানান, সোমবার ভোরে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট থেকে পিকআপে 10 যাত্রী ফিশারিঘাট যাচ্ছিলেন। সিটি গেটের কাছাকাছি পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা অপর একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে 3 জন ও মেডিকেলে নেয়ার পর মারা যান আরও 2 জন। নিহত 5 জনের বাড়ি নগরীর ফৌজদারহাটে। স্থানীয়রা জানান, গত 2 দিন জন্মাষ্টমী ও মনসা পূজা শেষ করে কাজে ফিরছিলেন তারা। পুলিশের ধারণা, দুর্ঘটনার কারণ চালকের ঘুমের ঘোরে থাকা। পরে সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে স্থানান্তর করা হয়। আহত 4 জন চিকিৎসা নিচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
গাড়িতে যাওয়ার সময় এখন একটা কভারম্যান ছিল, কভারম্যানের পিছনে গিয়ে গাড়িটা মেরে দিছে। মেরে দেওয়ার পরে আমার ভাই আহত হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে একটা দাঁড়ানো গাড়িকে এই মেঘনা গ্রুপের পাশে একটা কভার ভ্যানের সাথে সংঘর্ষ হয়েছে। কভার ভ্যানটার পাশে দাঁড়িয়ে ছিল রাস্তার পাশে, আর এই গাড়িটা দ্রুত এসে একদম কভার ভ্যানের পিছনে ঢুকে গেছে। তখন তো 5টা 10 তো, তখন ঘুমের ঘরে বেশিরভাগ ড্রাইভার থাকে, সম্ভবত ঘুমের ঘরের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গেছে, আমি হয়তো বুঝতে পারি না। রোহিঙ্গা ক্যাম্পের চাকরিচ্যুত শিক্ষকদের পুনর্বহালের দাবিতে কক্সবাজার টেকনাফ মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষকরা। সকালে মহাসড়কের কোটবাজার এলাকায় ব্যারিকেড বসিয়ে অবরোধ শুরু করেন শিক্ষক ও স্থানীয়রা। এতে সড়কের দুপাশে আটকা পড়েছে যানবাহন। তাদের অভিযোগ, রোহিঙ্গা শিবিরের স্কুলগুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করলেও হঠাৎ করে অনেককে ছাঁটাই করে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। বারবার আশ্বাস দিলেও তাদের চাকরিতে পুনর্বহাল করা হয়নি। এতে জীবিকা হারানোর পাশাপাশি শিক্ষার পরিবেশও বিপন্ন হচ্ছে বলে দাবি তাদের। অবিলম্বে চাকরি পুনর্বহাল না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। ইউক্রেন যুদ্ধ ইস্যুতে পুতিনের সঙ্গে ট্রাম্পের আলাস্কা বৈঠকের পর এবার ওয়াশিংটন ডিসিতে আজ বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। বৈঠকে উপস্থিত থাকবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ, ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট ডন ডের লায়েন, ন্যাটো সেক্রেটারি মার্ক রুট সহ ইউরোপীয় নেতারা। যেখানে আলোচনা হবে রাশিয়া ইউক্রেনের মধ্যে অঞ্চল বিনিময় ও ইউক্রেনের নিরাপত্তা ইস্যুতে। ট্রাম্প জেলেনস্কির এই বৈঠক সফল হলে আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এই দুই নেতার ত্রিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। বেতন বাড়ানোর দাবিতে কানাডার টরন্টো ও ভ্যানকুভারে বিক্ষোভ করেছেন দেশটির সবচেয়ে বড় উড়োজাহাজ পরিচালনা প্রতিষ্ঠান এয়ার কানাডার কর্মীরা। তাদের ডাকা ধর্মঘটের কারণে স্থগিত রয়েছে এয়ার কানাডার সব ফ্লাইট। এতে প্রতিদিন প্রায় 1,30,000 যাত্রী ভোগান্তিতে পড়বেন। সাময়িক এই অসুবিধার জন্য ভুক্তভোগী যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে প্রতিষ্ঠানটি। যদিও এরই মধ্যে ধর্মঘট উঠিয়ে নেওয়ার আহ্বান জানায় দেশটির সরকার। স্থানীয় সময় শনিবার রাত 12:58 ধর্মঘট শুরু হয়। এর আগেই এয়ার কানাডা তাদের কার্যক্রম সীমিত করা শুরু করে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে প্রতিদিন প্রায় 500টি ফ্লাইট এই ধর্মঘটের কারণে বন্ধ থাকবে। এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব 23 কোয়ালিফায়ার্সের প্রস্তুতির অংশ হিসাবে বাংলাদেশ ফুটবল দল আজ প্রথম প্রস্তুতি ম্যাচে বাহরাইনের বিপক্ষে মাঠে নামছে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। ম্যাচের আগে নিজেদের প্রস্তুতি ও অন্যান্য বিষয়ের কথা বলেছেন দলের হেড কোচ সাইফুল বারী টিটু। বাহরাইন ভিয়েতনামের মতোই স্ট্রঙ্গার একটা টিম, ইফ নট মোর। তো আমার মনে হয় যে আমাদের বড় সুযোগ যে আমাদের টিমের শক্তিমত্তা এবং টিমের কেমিস্ট্রি, টিমের কম্বিনেশন, এগুলি এই ম্যাচ দুটার মাধ্যমে আমরা তৈরি করতে চাচ্ছি। মোরসালিন সম্ভবত এই ম্যাচে খেলবে না, ওর একটু ইনজুরি ছিল আবাহনীর ম্যাচ থেকে, এফসি চ্যালেঞ্জ লিগের। তো তারপরেও যারা আছে অন্যান্যরা সবাই আছে। তো এখানে মেইন উদ্দেশ্যটা আমাদের থাকবে যে আমাদের টিমটার শক্তিটা প্রত্যেকটা ডিপার্টমেন্ট টেস্টেড হওয়ার চেষ্টাটা আমাদের থাকবে, যে যাতে ভালোভাবে টেস্টেড হই আমরা, এবং ওইটা হলে আমাদের আউটকাম বা লার্নিংসটা এটার থেকে নেওয়া, যেটা ইট উইল হেল্প আস ইন দ্য এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স। তো ওই জিনিসটার উপরে আমরা এমফাসিস করছি মেইনলি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।